আরো একটি নতুন সকাল এবং নতুন করে দেখা সবকিছু স্বাগত জানাই একাত্তর সকালে আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছে আমি তাজিন আহমেদ। পায়ের পাতা বা মুগুর বা পা চিকিৎসা ভালো হয়। শিশুর জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত জন্মগত এই ত্রুটির চিকিৎসা করা হয়। সঠিক চিকিৎসা পেলে পরবর্তী সময়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে পায় সেই শিশুটি। মুগুর পা রোগ ও চিকিৎসা এই নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন ডাক্তার শামীম খান, প্রধান নির্বাহী পরিচালক LMRF হেলথ কেয়ার, এবং মোহাম্মদ কায়েস ইমন, সিনিয়র ফিজিওথেরাপিস্ট ও ক্লাব ফুড এক্সপার্ট। আমি প্রথমে ডক্টর শামীমের কাছে যেতে চাই যে আজকে বিশ্ব ক্লাব ফুড দিবস, তো এটা নিয়ে প্রথমে একটু জানতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম তাজিন আপা, আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বোপরি। আজকে বিশ্ব ক্লাব ফুড দিবস, আজকে 3রা জুন। আজকে এই দিবসটি পালিত হচ্ছে বিগত 4 থেকে 5 বছর ধরে, এবং পনসিটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, এটা আমেরিকা বেসড একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা মূলত এই দিবসটি পালন করে থাকে। এবং সেই সাথে এখন সর্বোপরি সারা বিশ্বেই আমরা যারা ক্লাব ফুড নিয়ে কাজ করি, যেসব সংস্থা, হাসপাতাল, ডাক্তাররা, তারাও এই দিবসটি বিশেষভাবে পালন করে থাকে। এই দিবসটি মূলত ডক্টর ইগনাসিও পনসিটি, ওনার আজকে 103তম জন্মদিন। ওনার জন্মদিনটাকে উপলক্ষ করেই মূলত এই দিবসটি পালন করা হয়। এবং এই ডক্টর ইগনাসিও পনসিটি উনি মূলত এই ক্লাব ফুড রোগের যে চিকিৎসা এখন বিশ্বব্যাপী পনসিটি টেকনিকে যে চিকিৎসাটা হয়ে থাকে, এবং যেটার সাফল্যের মাত্রা অনেকটা 100 ভাগের মতো, এবং খুবই সুন্দরভাবে এই পদ্ধতির মাধ্যমে ক্লাব ফুড রোগটি, বিকলাঙ্গ এই পা বাঁকা রোগটিকে সম্পূর্ণ ভালো করে ফেলা যায়। মূলত উনি এই পদ্ধতিটি প্রবক্তা, এবং উনি ওনার সারা জীবন এই পদ্ধতিটিকে আবিষ্কার করা এবং সেটা নিয়ে উনি রিসার্চ করা, সারা জীবন উনি এটার পিছনে উনি দিয়েছেন। এবং ওনার কৃতকর্মের জন্যই এবং ওনার অক্লান্ত প্রচেষ্টার জন্যই আজকে আমরা এই পদ্ধতিতে কাজ করতে পারছি এবং হাজার হাজার শিশুকে ভালো করার সুযোগ পেয়েছে। অসুখ নয় বা এটার জন্য যে জীবন পুরো শেষ হয়ে যাবে এরকম ব্যাপারটাও মানুষের মাঝ থেকে এখন চলে গেছে। জি, অনেকটাই জি। যেমন আমরা যেরকম 2010 সাল থেকে কাজ করছি, প্রায় 7 বছর উপরে হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত প্রায় আমরা 4000-এর কাছাকাছি শিশুকে আমরা চিকিৎসা দিয়ে ভালো করতে সক্ষম হয়েছে। এবং এই সচেতনতাটা এখন তৈরি হয়ে জানতে চাই যে আরেকটু যে এই ব্যাপারগুলো কেন হয়, মানে কি কারণে একটা শিশুর মধ্যে জন্মগতভাবে বলছে যেটা যে হয়ে থাকে, এটা কেন দেখা দেয়? হ্যাঁ, এটা একটা খুবই ভালো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসলে সবাই করে থাকেন। আসলে মেডিকেল সায়েন্সে অনেক ধরনের ডিফর্মিটি হয়ে থাকে, তার মধ্যে ক্লাব ফুড ডিফর্মিটিটি আমাদের যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বা অস্থি এবং মাংস সংক্রান্ত যে ধরনের বিকলাঙ্গতা, তার মধ্যে এটার হার সবচেয়ে বেশি। এটাকে প্রথম সারিতে রাখা হয়। এবং এই রোগটি সাধারণত মাল্টিফ্যাক্টরিয়াল একটা ডিসঅর্ডার, মানে সাধারণত একটি কারণে এটা হয় না। এটার পিছনে জন্মগত যেমন জেনেটিক কারণ থাকতে পারে, যেমন বাবা মা বা দাদা দাদি পরিবারে কারো যদি থাকে, তাহলে পরিবারের কোনো না কোনো সন্তানের এটা একটা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়া আরেকটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা বিশ্বাস করি যে মাতৃকালীন অপুষ্টি বা গর্ভকালীন যে অপুষ্টি মায়ের, সেটার কারণেও বাচ্চার এই ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে কিছু ভিটামিন আছে, ফলিক অ্যাসিড, তারপর কিছু মিনারেলস আছে যেমন জিঙ্ক, আয়রন, এগুলো যদি মায়ের শরীরে গর্ভকালীন অবস্থায় যদি সঠিক পরিমাণে না থাকে, তাহলে পরবর্তীতে বাচ্চার এই ধরনের বিকলাঙ্গতা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আপনারা জানেন যে আমাদের দেশের প্রেক্ষিতে এটা অনেকটা একটা বাস্তবতা যে আমাদের দেশে গ্রামেগঞ্জে অনেক মহিলারা এখনো অপুষ্টিজনিত কারণে অনেক সাফার করেন, গর্ভাবস্থায় তারা যথেষ্ট পরিমাণ অপুষ্টিতে থাকেন। হ্যাঁ, আমি এবার ডক্টর ইমনের কাছে জানতে চাই যে আপনার কাছে সাধারণত কোন বয়সী এই রোগগুলো নিয়ে রোগীদের আসতে দেখেন আপনি? আমরা শুরুতে ট্রিটমেন্টটা কিভাবে শুরু করেন? ধন্যবাদ। আমরা শুরুতে দেখা যেত যে
শূন্য বয়স থেকে 3 বছরের মধ্যে কিংবা 5 বছরের মধ্যে আমরা এই বয়সী শিশুদের আমরা পেয়ে থাকতাম ক্লাবফুটের। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের প্রচুর পরিমাণ প্রচার প্রসারণার কারণে এবং এটা নিয়ে আমরা প্রত্যেক গ্রামে গঞ্জে থানা স্বাস্থ্য লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে কোনো ক্লাবফুটের শিশু যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এবং এখন পর্যন্ত আমরা নেগলেক্টেড ক্লাবফুট যা বলা হয় যে পরবর্তী 3 বছর কিংবা 5 বছরের চেয়েও বেশি 25-30 বছরের বাচ্চাদের মানুষেরও আমরা চিকিৎসা দিয়ে থাকি। ঠিক আছে, তো যার কারণে আমরা সবচেয়ে বেশি যেটা পেয়ে থাকি যে 3 থেকে 5 বছরের শিশুদের, এবং তার পাশাপাশি আমরা দেখা যায় যে 25-30 বছর 10 বছরেরও বেশি এই ধরনের বাচ্চাদের আমরা পেয়ে থাকি। আচ্ছা, ট্রিটমেন্টটা কিভাবে শুরু করেন? তাদের ফিজিওথেরাপিটা কিভাবে দেয়া হয়? বিশ্বনন্দিত পঞ্চায়েতি চিকিৎসার মাধ্যমে আমরা ক্লাবফুটের চিকিৎসাটা করে থাকি। তো এই চিকিৎসাটার মাধ্যমে আমরা মূলত তিনটা ধাপে আমরা চিকিৎসাটা করে থাকি। তো তার মধ্যে প্রথমে আমরা পর্যায়ক্রমিক সাপ্তাহিক প্লাস্টার দিয়ে থাকি, যেটা প্রত্যেকটা শিশুর 5 থেকে 7টা, এভারেজে আমরা বলে থাকি যে 5 থেকে 7টা একটা ক্লাবফুটের বাচ্চার জন্য তার প্লাস্টারের দরকার হয়। প্রতিটি প্লাস্টার 1 সপ্তাহ করে আমরা রাখতে বলি। এরপর এই প্লাস্টারের সময়কালীন তার ম্যানিপুলেশন এবং ফিজিওথেরাপির মাধ্যমে পাটিকে আস্তে আস্তে করে সুস্থ করা হয়, টেনে সোজা করা হয়, এবং তার পাশাপাশি তাকে প্লাস্টারটা দেওয়া হয় যাতে করে সেই সোজা ভাবটা যেন, পায়ের শেপটা যেন তার ঠিক থাকে। আচ্ছা, এইভাবে করে তার 5 থেকে 7টা প্লাস্টারের পরে যখন পাটা একটা স্বাভাবিক অবস্থায় চলে আসে, দ্বিতীয় ধাপে আমরা চলে যাই। দ্বিতীয় ধাপটা হচ্ছে পায়ের গোড়ালির রগের অপারেশন, কিংবা এটাকে আমরা পার্কিনিয়াস একিলিস টেনোটমি বলে থাকি। এটি অত্যন্ত ক্ষুদ্র একটি অপারেশন, যাতে বাচ্চাকে কোনো ধরনের অজ্ঞান করতে হয় না, শুধুমাত্র ব্যথানাশক ইনজেকশন দিয়েই আমরা অপারেশনটি জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে পারি। এবং এতে বাচ্চাকে হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন পড়ে না, কিংবা তাকে থাকতেও হয় না। আচ্ছা, আমরা সাথে সাথে শেষ করে ফেলতে মানে পারি। প্লাস্টারের নিয়ে সে বাসায় ফেরত যেতে এবং পারে। ওই অপারেশনের পরবর্তীতে তাকে আবারও একটি প্লাস্টার দেওয়া হয়, যা 3 সপ্তাহ বা 21 দিন পর্যন্ত রাখতে হয়। আচ্ছা। তারপর তাকে আবার চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়। আচ্ছা, তৃতীয় ধাপে বা শেষ ধাপ যেটাকে বলা হয় তা হচ্ছে ব্রেস, আচ্ছা, ফুট অ্যাবডাকশন ব্রেস, বা একটা স্পেশাল জুতা পরানো। সেই অবস্থায় বাচ্চাকে আমরা পরবর্তী 4 থেকে 5 বছর পর্যন্ত ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং তার সাথে সাথে জুতা পরানোটা আমরা বলে থাকি। কারণ এই জুতা পরানোটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান চিকিৎসা, সবচেয়ে মূল্যবান অংশ। কারণ এই সময়টাই যদি পা সোজা হয়ে থাকে, এই সময়টাই যদি সে কেয়ারফুলি ব্যায়ামটা না করায় কিংবা জুতাটা যদি ঠিকমতো না পরায়, তাহলে আবারও 6 মাস থেকে 1 বছরের মধ্যে পা আবার বাঁকা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমি আবার ডক্টর শামীমের কাছে যেতে চাই যে আপনি বললেন যে আপনারা 2010 থেকে এই ব্যাপারটা নিয়ে কাজ করছেন, তো আপনাদের কার্যক্রমটা সম্পর্কে একটু জানতে চাই যে আপনারা কি করে থাকেন। জি, আসলে আমরা মূলত এই প্রজেক্টটি চালু হয়েছে লায়ন মুক্তসরণ ফাউন্ডেশন, এটার অধীনে। লায়ন মুক্তসরণ ফাউন্ডেশন বা LMRF, এটা একটি এনজিও, চট্টগ্রাম ভিত্তিক একটি এনজিও। তো এটা এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে মূলত 2001 সালে, এবং ঠোটকাটা তালুকাটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের এটা আরেকটি অন্যতম প্রজেক্ট, যে আমরা পুরা চট্টগ্রাম বিভাগেই আমরা ঠোটকাটা তালুকাটা ত্রুটি নিয়ে আমরা কাজ করি। আমাদের সার্জিক্যাল টিম প্রতি মাসে প্রায় 50 থেকে 60 জন বাচ্চার এই ধরনের সার্জারি করে থাকে। এবং পরবর্তীতে 2010 সালে আমরা এই প্রজেক্টটি শুরু করি। এবং মূলত এই প্রজেক্টটি চালু করার পিছনে একটা বড় কারণ হচ্ছে এটার এই যে সমস্যাটার ব্যাপকতা। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, এটা চিকিৎসা পদ্ধতিটা অন্যান্য যে কোনো জন্মগত ত্রুটি চিকিৎসা পদ্ধতির তুলনায় অনেক সহজ এবং অনেক স্বল্প ব্যয় সাপেক্ষ। তো সবকিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের একটা জন্মগত ত্রুটি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা বড় আকারে, বিশেষ করে যেসব এই ধরনের সমস্যা নিয়ে যেসব বাচ্চারা জন্মাচ্ছে, আপনি হয়তো জানবেন যে সারা বাংলাদেশে প্রতি বছর প্রায় 5000-এর মতো বাচ্চা এই ক্লাবফুট সমস্যা নিয়ে জন্মাচ্ছে। এবং আমরা যে 5000 প্রতি বছর, এবং আমাদের যেটা হিসাব, প্রায় এখনো পর্যন্ত প্রায় হয়তো 1 থেকে 2 লাখ মানুষ, শিশু থেকে মানুষ এখনো চিকিৎসার বাইরে
থাকছে এবং চিকিৎসা আওতায় আসতে পারছে না। তো এটা আসলে এক একটা বাচ্চার জন্য, এক একটা পরিবার জন্য অনেক বড় একটা বোঝা। তো সবকিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে এটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা বড় ধরনের একটা মানে সমাজে বা এই ধরনের শিশুদের একটা, জীবনে হ্যাঁ, বড় ধরনের একটা ইম্প্যাক্ট ভূমিকা আমরা রাখা ফেলতে যাবে। পারবো। জি। আচ্ছা, আমি জানতে চাই যে গ্রাম অঞ্চলে যাদের এ ধরনের সমস্যা রয়েছে, যেটা আপনার আলোচনাতেও বেরিয়ে আসলো, গ্রামের সাইডে এখনো অনেকে চিকিৎসার আওতাভুক্ত নন জি। এই চিকিৎসার, তো তারা কিভাবে কোথায় যাবে এই সমস্যাটা হলে, সেটা একটু জি, জানতে জি। চাই। আসলে আমরা যখন শুরু করেছি আমাদের মূল লক্ষ্যই ছিল যে চট্টগ্রাম, যেহেতু আমাদের সংস্থাটি চট্টগ্রাম ভিত্তিক, আমাদের মূল লক্ষ্য ছিল যে চট্টগ্রাম বিভাগকে পুরোপুরি কিভাবে এই চিকিৎসা আওতায় আনা যায়। তো যে কারণে চট্টগ্রাম দিয়ে শুরু করার পরবর্তীতেই পরের বছর থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জেলা সদরে এই প্রজেক্টটিকে ছড়িয়ে দিতে। তো যে কারণে আমরা নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, তারপর পরবর্তীতে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এসব জায়গায় যেসব জেলা সদর হাসপাতালগুলো আছে সেখানে ওখানকার সিভিল সার্জন, তারপর সুপারিনটেন্ডেন্ট, হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করে ওনাদের সহযোগিতায় আমরা প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে একটি করে ক্লাফুড সেন্টার আমরা স্থাপন করি এবং সেখান থেকে আমাদের যারা কর্মী বাহিনী, আমাদের এরিয়া কোঅর্ডিনেটর যারা প্রত্যেকটা জেলা সদরে কাজ করেন, তাদের মূল কাজটা এভাবে আমরা ডিজাইন করি যে তারা যারা মূলত হেলথ সেক্টরে যারা স্টেক হোল্ডার, যেমন ডাক্তার, সরকারি যেসব ডাক্তাররা আছেন জেলা সদরে, তা উপজেলা লেভেলে যেসব ডাক্তাররা আছেন, উপজেলা স্বাস্থ্যকর্মী যারা আছেন, সরকারি স্বাস্থ্যকর্মী, তারপর ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, তারপর যেসব টিকাদান কর্মসূচি হয়, যেখানে যে টিকাদান কর্মসূচি বাংলাদেশের আমাদের যে স্বাস্থ্য বিভাগের অত্যন্ত সফল একটি কার্যক্রম, যেখানে প্রায় 100 ভাগের কাছাকাছি শিশুরা এখন সারা বাংলাদেশে টিকার আওতায় চলে এসছে। তো এই ধরনের কার্যক্রমগুলোতে আমাদের প্রতিনিধিদেরকে পাঠানো, তাদের লিফলেট বিতরণ করা, সেখানকার যারা স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য যারা, তারপর গ্রামেগঞ্জে যেসব দায়রা আছেন তাদের সাথে আমরা কাজ করেছি, যাদের হাতে মূলত মানে একদম কি বলবো তৃণমূল পর্যায়ে মাদের ডেলিভারি হয়ে থাকে, তাদের মাধ্যমে আমরা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি। এবং প্রত্যেকটা জেলা সদরেই আমরা, যেহেতু আমরা চিকিৎসা করে থাকি, সেখানেই তাদেরকে আমরা পাঠানোর জন্য আমরা আহ্বান করেছি, যাতে তাদের চিকিৎসাটাও সহজ হয় এবং সুলভে হয়। আচ্ছা, আমরা এটা নিয়ে আরো শুনবো, আলোচনায় আরো অনেক কিছু জেনে নেবার রয়েছে। একজন দর্শক ফোনে রয়েছে, তার ফোনটা নিয়ে এসে। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, আপনার নাম বলে প্রশ্ন করুন। সুমন বলছিলাম যে আমার প্রশ্নটি হচ্ছে অতিথিদের কাছে যে এই মুগুর পা সম্পর্কে আমাদের দেশের শহর অঞ্চলের মানুষ যতটা জানে, গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কিন্তু এর সঙ্গে বুঝে না যে এটা আসলে চিকিৎসা ঠিক করা সম্ভব বা মুগুর পা কিভাবে কি করতে হবে। তো সেক্ষেত্রে এই ক্লাফুড যারা আছে ওনারা কিভাবে উদ্যোগ নিতে পারে যে আসলে গ্রাম অঞ্চলে বা একদম রুট লেভেল যারা আছে তারা এই রোগটি সম্পর্কে সচেতন হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আপনার প্রশ্নের আগ মুহূর্তে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, আরো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা যাব। আরো একজন দর্শক ছিলেন, তার লাইনটা কেটে গেছে। আমরা এই পর্যায়ে নিচ্ছি ৭১ সকালে একটা আলোচনায় ফিরে যাই। আমরা বিরতিতে যাবার আগে একজন দর্শক প্রশ্ন করেছিল যে গ্রামাঞ্চলে মানুষদেরকে কিভাবে আরো সতর্ক করা যায়, সেই উপায়গুলো কি কি, যেটা ডক্টর শামীম বলা শুরু করেছিলেন, সেটা একটু আরেকটু জানতে চাই। হ্যাঁ, আসলে আর কি কি পদ্ধতি রয়েছে? জি, আসলে সচেতনতাটার উপরে আসলে কোনো কথা নেই। এটা মানে এই ধরনের চিকিৎসা, আমরা যে ধরনের চিকিৎসা দিয়ে থাকি, মানে এটার সাফল্যটা আসলে নির্ভর করে যে কত দ্রুত আমি গ্রামে মানে সব স্তরের মানুষের কাছে এই সংবাদটা পৌঁছাতে পারবো এবং কত দ্রুত জন্মের পরপরই বাচ্চাটা চিকিৎসার আওতায় আসতে পারে। কেননা আমরা সাধারণত 7 থেকে 14 দিনের বয়সের মধ্যে আমরা কিন্তু এই চিকিৎসাটা শুরু করতে পারি এবং যত তাড়াতাড়ি শুরু করা যায় তত কিন্তু ভালো। এটা কি একেবারে জন্ম হবার পর থেকে একদম নিউবর্ন বেবিরই বোঝা যায় না? হ্যাঁ, এটা একদম জন্মগত পেট থেকেই মূলত এই বাঁকা পা নিয়ে বাচ্চাটা জন্মায়। তো এখানে মূলত আসলে আমি এর আগে যেটা বলেছি যে আমরা যেসব পদ্ধতিতে কাজ করি সেটা তো আছেই, এছাড়া আসলে অনেকভাবেই কিন্তু কাজ করা যায়। যেমন আরো বড় বড় যারা এনজিও বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে যারা কাজ করেন, ওনারা যেরকম গ্রামে পথনাট্য, তারপর মাইকিং, তারপর বিভিন্ন ধরনের মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেমন বাজারে
তারপর বাস স্ট্যান্ড যেখানে মূলত লোক সমাগম বেশি হয় সেসব জায়গায় তারপর এই হাসপাতালগুলোতে যে উপজেলা হাসপাতাল, তারপর হচ্ছে ইউনিয়ন লেভেলে যেসব সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে যেখানে এখনো অনেক মানুষ চিকিৎসা নিতে যায়, তো সেসব জায়গায় মানে ভালোভাবে পোস্টারিং করা, ভালোভাবে ডিসপ্লে করা। যেমন আমাদের আরেকটি কার্যক্রম আছে যে সেটাকে আমরা অ্যাওয়ারনেস এবং ইনফরমেশন ডেস্ক বলে থাকি, যে আমাদের যারা জেলা প্রতিনিধি আছেন ওনারা একটি প্রতিদিনই কোনো না কোনো লোক সমাগম হয় এ ধরনের জায়গায় গিয়ে ওনারা একটি ডেস্ক এবং একটি ছাতা নিয়ে সব ধরনের আমাদের যেসব প্রচারণার যেসব ম্যাটেরিয়ালগুলো আছে, পোস্টার, লিফলেট, এগুলো নিয়ে ওনারা বসেন, সেখানে মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে ওনারা ক্লাব ফুড নিয়ে কথাবার্তা বলেন। তারপর আশেপাশের মানুষ যারা আগ্রহী তারা আসেন, তারা এসে এটা শুনেন এবং লিফলেট, তো এভাবে দেখা যায় যে আমরা অনেক বাচ্চার সন্ধান পাই। আবার মাঝে মাঝে কি কিছু সেমিনারেরও আয়োজন করা হয়? হ্যাঁ, যেমন আমরা অ্যাডভোকেসি মিটিং করি, সেটা হচ্ছে কি এনজিও পর্যায়ে, তারপর ডিসি অফিসে যে প্রতি মাসে একটি এনজিও কোঅর্ডিনেশন মিটিং হয়, সেখানে আমাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মাঝে মাঝে সেখানেও আমরা আমাদের প্রেজেন্টেশন দিয়ে থাকি যে ক্লাব ফুড নিয়ে কি সমস্যা এবং আমরা কি করছি, এটা সাফল্যের মাত্রাটা কিভাবে এটাকে আরো ভালো করা যায়, কিভাবে আরো সবার সহযোগিতা নিয়ে এটা কাজ করা যায়। তো এভাবে মোটামুটি আমরা কাজ করছি এবং এই ধরনের পদ্ধতিগুলো আমরা যেটা মনে করি যে আরো বেশি যদি আমরা সর্বস্তরের গ্রামে গঞ্জে যেসব দায়রা আছেন আসলে সবার মানে সন্ধান পাওয়াটা আসলে খুব মুশকিল, এবং পল্লী চিকিৎসক যারা আছেন তো তাদেরকে নিয়েও যদি আরো ভালোভাবে কাজ করা যেতে পারতো তাহলে হয়তো আরো বেশি আমরা এই সচেতনতা পৌঁছে দিতে পারতাম। এতে আরো অনেক কিছু জানবো। আমি এবার ডক্টর ইমনের কাছে জানতে চাই, আপনি যেটা বলছিলেন জুতা বা এই যে ব্রেস পরানোর, যে ওই সময় সতর্কতা কি কি অবলম্বন করতে হয়? একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে এসে আমরা শুনছি উত্তরটা। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সর্দার আরিফুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলেছেন, এবার প্রশ্নটা করুন। সর্দার আরিফুজ্জামান আমার নাম। শুনেন, এই যে রোগটা, জি, এই রোগটা তো সামান্য একটা রোগে ভালো হয়ে যাবে, কেন আমার যেহেতু আমার হয়েছিল, আচ্ছা, আমার হওয়ার পরিপ্রেক্ষিতে আমি এটা বেলে দিয়ে কাইটা আমি 12 কেজি চামড়া বাইর করছি আমার শরীর থেকে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, 12 কেজি চামড়া বাইর করছি, যা যে 12 কেজি চামড়া বাইর করে আমি টিপা বইটা রাখছি, বুঝছেন? আর স্কোয়ারের একটা ওষুধ বাজারজাত করছে, একটা প্রসাধনী, ওই ওষুধটা আমি ব্যবহার করছি। জি, আপনি কি নিজে কেটে বের করেছেন? সোজা হয়ে গেছে গা, পরিগোল হয়ে গেছে গা ভাই, আপনি কি সোজা হয়ে গেছে গা, ঠিক হয়ে গেছে গা। আচ্ছা, আপনি শুরুতে যেটা বললেন যে ব্লেড দিয়ে কেটে মাংস বের করেছেন, এটা কি নিজে বের করেছেন? আমি নিজেই বাড়ি করেছি এবং 11 বছর লাগছে। আপনি কোনো ডাক্তারের শরণাপন্ন হন নাই? না, আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তার আমাকে উল্টা পুল্টা বলছে, উল্টা পুল্টা বলার পরিপ্রেক্ষিতে আমার নিজেই ভালো করছি। আচ্ছা, উল্টা পুল্টা কি বলেছে একটু জানতে চাই। এটা স্কোয়ারের একটা ওষুধ বাজারজাত করছে, একটা মলম। আচ্ছা, এই মলমটা আমি 30,000 টাকার ব্যবহার করছি। আচ্ছা, যেহেতু ওই মলমের কৌটাগুলো আমার কাছে আছে, হ্যাঁ, এবং এই যে চামড়াগুলো কাটছি। না, আপনি বললেন না যে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে উল্টাপাল্টা বলেছে, উল্টাপাল্টাটা কি বলেছে? ডাক্তার আমাকে উল্টা বলছে, ডাক্তার কয় আমি মাথার পেটে শর্ট হয়ে গেছে গা, আমি পাগল হয়ে গেছি গা। আচ্ছা, খুব আচ্ছা, জি, আপনি আমাদের সাথেই থাকুন। আসলে যে এরকম নিজের মাংস নিজে কেটে বের করে ফেলেছে, ডাক্তারের ওরকম কথা বলাটাই স্বাভাবিক। কি বলবেন আপনারা এটা নিয়ে? আমার কাছে যেটা মনে হয় যে আসলে এটা উনি যেটা আসলে হয়তো মানে ছবি দেখে মনে করছেন যে ওনার সমস্যাটা আসলে ক্লাফুড সমস্যা। আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে ওনার ক্লাফুড না, এটা হয়তো হতে পারে যে ওনার পায়ের বাইরে দিয়ে কোনো টিউমার ছিল, হয়তো টিউমারটাকে উনি হয়তো মনে করছেন যে মানে আমাদের যে ছবিগুলো দেখা যাচ্ছে পাটা বেঁকে আছে, কারণ এখানে আসলে মাংসের সাথে ক্লাফুটের কোনো সম্পর্ক নেই, মূলত হচ্ছে কি হাড় এবং হাড়ের যে অস্থিসন্ধিগুলো আছে সেটার ডিফর্মিটি কারণে আসলে ক্লাফুট। কিন্তু এই ধরনের মানে উদ্যোগ মনে হয় নিজের নেওয়া কখনোই উচিত না, এটা খুবই ভয়াবহ একটা একেবারেই উচিত না। আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে জুতা পরার সময় সতর্কতা কি কি অবলম্বন করতে হবে? ধন্যবাদ। আমি একটু আগেও বলেছিলাম যে আমরা 3টা ধাপে যে চিকিৎসাটা করে থাকি, তার মধ্যে তৃতীয় এবং শেষ ধাপ হচ্ছে জুতা পরানোটা। তো এখানে দ্বিতীয় ধাপে আমরা অপারেশনটা যখন সার্জনের কাছে রেফার করে দিই, সার্জন অপারেশনের পরবর্তী আবার প্লাস্টার দিয়ে যখন আমাদের কাছে পাঠায়, তখন পাটা একদম সুস্থ অবস্থায় চলে আসে। এই সুস্থ অবস্থাটি ধরে রাখার জন্যই কিন্তু আমরা জুতাটা পরাচ্ছি। এই জুতাটা পরাতে গেলে তাকে দীর্ঘ সময় পর্যন্ত এই জুতা পরানোটা এবং ফিজিওথেরাপি, ম্যানিপুলেশন, এক্সারসাইজ এগুলো বাচ্চার অভিভাবককে করাতে হচ্ছে, এবং এটা একটা দীর্ঘমেয়াদী
ব্যবস্থা, তো যার কারণে প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়। তো এই জুতা পরানোকালীন সময়ে দেখা যায় প্রথম অবস্থায় আমরা যখন জুতা দিয়েছি কিংবা আমরা যখন তাকে ব্যায়ামটা দিলাম, বাচ্চাকে ব্যায়ামটা দেখিয়ে, বাচ্চার অভিভাবককে যখন আমরা ব্যায়ামটা দেখিয়ে দিলাম, তারা ব্যায়ামটি করাচ্ছে, তো ব্যায়ামটা যেন ঠিকভাবে করাতে পারে সেই দিক থেকে আমরা তাদেরকে সচেতন করে দিই, ব্যায়ামগুলো বারবার করে কেমন বলে দিই। হয়, মানে অনেকগুলো ব্যায়াম থাকে ব্যায়াম নাকি আমরা অল্প একটা কিছু? ইউনিভার্সাল একটা ব্যায়াম দিয়ে থাকি সাধারণত 3টা ধাপে। প্রথমত দেখা যায় বাচ্চা পায়ের নিচে আলতোভাবে হাত রেখে তারপর পাটাকে আলতোভাবে বাম দিকে বাইরের দিকে টেনে আনে, আচ্ছা। টেনে এনে তারপর উপরের দিকে বাচ্চার শরীরে যতটুকু প্রেসার নিতে পারে ততটুকু প্রেসার দিয়ে উপর তাকে দিকে উপর দিকে দিবে। চাপ দিবে, আচ্ছা। 10 সেকেন্ড ধরে রেখে তারপর আবার ছেড়ে দিবে। তবে এই প্রেসারটা তত বেশি দেওয়া উচিত না যাতে করে আবার তার বাচ্চার পায়ে যেন আবার ফ্র্যাকচার না হয়ে যায়, আচ্ছা। সেটাও খেয়াল করতে হবে। মানে তার সহ্যের সীমার মধ্যে জি, রেখে দিতে। তার মধ্যে থেকে পাটা যতটুকু টেনে যতটুকু উপরের দিকে আসে ততটুকুই। আচ্ছা। জুতা পরানোর ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে অপারেশনের পরে জুতা পাওয়ার পর প্রথম 3 থেকে 4 মাস বাচ্চাকে অবশ্যই 23 ঘন্টা, একদিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা জুতা পরতে বলি, আর বাকি 1 ঘন্টা খোলা থাকতে হয় 3টা ভাগে ভাগ করে। সেই 3টা ভাগে সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট, সন্ধ্যায় 20 মিনিট, এভাবে করে। আচ্ছা। এই যে 3বার যে সে জুতাটা খুলবে অভিভাবক, সেই 3বারে সে 2 থেকে 4 মিনিট ব্যায়ামটা করায় তারপর আবার জুতাটা পরাই দিবে। জুতাটা যত সময় বেশি পরে রাখবে তত বেশি বাচ্চার জন্য সেটা মঙ্গলদায়ক হবে। আচ্ছা। এই জুতাটা প্রথম যখন পরানো হয় তখন দেখা যায় প্রথম অবস্থায় বাচ্চা একটা জুতা পরে আছে, যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল জুতা এবং একটা মাঝখানে একটা লোহার একটা রড থাকে, তার উপরে বেস করে এক জোড়া জুতা বসানো থাকে। আচ্ছা, জুতাটা কিসের, লেদারেরই থাকে? লেদারের থাকে, আচ্ছা। ঠিক আছে, এটা ফুড অ্যাবডাকশন ব্রেস। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে যখন পরানো হয় প্রথম 3 থেকে 7 দিন বাচ্চা খুব কান্নাকাটি করে, কারণ সে অভ্যস্ত হতে সময় লাগে। তো দেখা যায় 3 থেকে 7 দিন পরে আস্তে আস্তে কান্নাকাটিগুলো থেমে যায়, বাচ্চার অভ্যস্ত আস্তে আস্তে হয়ে যায়। তো অনেক অভিভাবকরা এই ভুলটা করে থাকেন, বাচ্চা যখন বেশি কান্নাকাটি শুরু করে তখন দেখা যায় তারা জুতাটা খুলে ফেলছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 23 ঘন্টার মধ্যে হয়তো বা 4-5 ঘন্টা জুতাটা ঠিকমতো পরাতে পারছে না, তাতে কিন্তু তারা আবার রিল্যাপস হওয়ার কিংবা ক্লাবফুট বাঁকা পায়ের বক্রতা আবার ফিরে আসার পুনরাবৃত্তি ঘটার আবার চান্স থাকে। সো সেটা যেন না হয় তার কারণে তার জন্য আমরা বারবার করে অভিভাবকদের বলে দিই যে তারপর কোনোভাবেই জুতাটা খোলা রাখা যাবে না, মানে ওই 4 1 মাস ঘন্টা ছাড়া। ওই 1 ঘন্টা ছাড়া। তারপর 4 মাস চলে যাওয়ার পর যখন আমরা দেখতে পাই অ্যাসেসমেন্ট, আমরা তো প্রত্যেকবারই অ্যাসেস করি, যখন আমরা অ্যাসেস করে দেখতে পাই যে না এখন পাটা ভালো জায়গায় আছে, ভালো রকম অবস্থায় আছে, তখন আমরা ধীরে ধীরে পায়ের জুতা পরানোর সময়সীমাটা কমিয়ে আনি। তখন বলি যে আপনারা যখন বাচ্চা ঘুমাচ্ছে তখন আপনারা জুতাটা পরাবেন। সেক্ষেত্রে দেখা যায় দিনে 12 থেকে 15 ঘন্টা তারা জুতাটা পরে। জুতাটা যেহেতু লেদারের আর যেহেতু 23 ঘন্টা পড়ছে, সেহেতু আমরা বারবারই তাদেরকে বলে দিই যে পরানোর পূর্বে অবশ্যই সুতি কাপড় বা নরম কাপড় দিয়ে পায়ের গোড়ালিতে একটু পাউডার ছিটিয়ে আচ্ছা। দিয়ে তারপর আপনারা জুতাটা পরাবেন, যাতে করে পাটা একটু স্লিপারি থাকে, পাটার ভিতরের দিকে একটু সফট থাকে, হ্যাঁ, যাতে করে ফ্রিকশনে যাতে সমস্যা না হয়। আমাদের যে জুতো জোড়া দেওয়া হয় তার নিচে একটা ছিদ্র থাকে, হিলের দিকে একটা ছিদ্র থাকে, সেটা দিয়ে খেয়াল করতে হয় জুতোটা পরানোর সময় যাতে করে পায়ের পাতাটা যেন একদম জুতোর সাথে বসে যায়। আচ্ছা। খুব শক্ত করে এবং ভালো করে জুতাটা বাঁধতে হয় যাতে করে ঢিলে না হয়ে যায়। আচ্ছা, একজন দর্শক ফোনে রয়েছে, ফোনটা নিয়ে এসে আবার এই আলোচনায় ফিরছি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মুনির বলছিলাম রাজশাহী থেকে। জি বলুন, আপনার প্রশ্নটা করুন। মেয়ের এই সমস্যাটা হয়েছিল, আমরা বুঝতে পারি যার যখন 5 বছর 6 বছর বয়স, তখন আমরা এটা লক্ষ্য করি। জি। তারপরে বিভিন্ন ডাক্তার দেখানোর পরে তার যখন 7 বছর বয়স তখন আমরা অপারেশন করাই। অপারেশন করানোর পর জুতা ডিসপ্লে ব্যবহার করতে, জুতা ব্যবহার করার পরেও এখন তার বয়স 12 বছর। তা মনে হচ্ছে যে একটু পাটা সোজা হয়ে গেছে, বাট মনে হচ্ছে একটা পা একটু ছোট বড়। এখন তার বয়স 5-এ পড়ে। তো এই অবস্থায় আমরা এখন কি করতে পারি? আর জুতাটা যেভাবে পরানোর সিস্টেমে পরাতে হয়, আমাদের ডক্টর ইমন যেটা বলছিলেন, আপনি কি সেইভাবে পরিয়েছেন সেই নিয়মগুলো? না, এটা জাস্ট উনি যে জুতাটার কথা বলেন এই জুতা না, আমরা এমনি বাচ্চারা যে জুতা পরে স্কুলে যায় এই ধরনের জুতা ইউজ করেছিলাম। আচ্ছা, এই ধরনের জুতা তো এটার জন্য না। আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন।
আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি বলছেন যে ছোট বড়, সেটা কি মানে খুব বেশি? মানে আপনি কি আপনার মানে বাচ্চার পায়ের যে ছোট বড় বলছেন, এটা কি খুব বেশি নাকি সামান্য? ডিসটেন্সটা কি খুব বেশি? প্রায় এখন মানে স্পষ্ট বোঝা যায় সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। হ্যাঁ, এটা আচ্ছা। কিন্তু আগে বোঝা আর যাচ্ছে না। আর অপারেশনের পরে কি কোনো লাইনটা কেটে আচ্ছা, গেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কিন্তু উনি বলছিলেন যে জি। অনেকদিন পরে বুঝতে পেরেছে যে পাটা বাঁকা। এটা তো জন্মগত ভাবেই, জন্মের সাথে সাথেই বোঝা যায়। সাধারণত জন্মের সাথে সাথে বোঝা যায়। এখন এখানে যদি এরকম হয় যে আসলে বাঁকা ছিল না, জন্মের পরপর বাঁকা ছিল না, পরবর্তীতে বাঁকা হয়েছে, সেটা আসলে ক্লাবফুট না। সেটা ক্লাবফুট না। সেটা ক্লাবফুট না, সেটা অন্য কোনো ধরনের সমস্যা হতে পারে। এটা কোনো জন্মগত ত্রুটি না। আচ্ছা। কারণ এটা যদি ক্লাবফুট যদি হয়, জন্মগত ত্রুটি হয়, তাহলে জন্মের পরপরই এটা দেখা যাবে। আচ্ছা। তো সেক্ষেত্রে চিকিৎসাটা হবে সে ধরনের যে এটা অন্য কি কারণে হতে পারে, কি কারণে পাটা বাঁকা হয়ে যেতে পারে, সেই হিসাবে চিকিৎসাটা হবে। আর আরেকটা জিনিস, এনার সমস্যাটা তাহলে কি ওনার সন্তানের? এখন এটা আসলে পা না দেখে দেখে আসলে বোঝা বলাটা যাচ্ছে খুবই না। মুশকিল। আর যদি ক্লাবফুট হয়েও থাকে, ক্লাবফুটের ক্ষেত্রেও যেমন উনি বলেছেন যে 5 থেকে 6 বছর বয়সে গিয়ে উনি তারপর অপারেশন করেছেন, এখন 12 বছর বয়স। তো বেশি বয়সে অপারেশন হয়, কিন্তু এই অবস্থায় দেখা যায় কি যে একটু বেশি বয়সে যদি অপারেশন হয়, সেক্ষেত্রে যেটা এফেক্টেড পা, সেই পাটা অনেক শুকনো থাকে। কারণ ওই পাটা তারা বেশি ভালোভাবে ব্যবহার করে না, সেই মাংসপেশিগুলো অনেক শুকনো থাকে, আচ্ছা। মাসল ওয়াস্টিং বলি আমরা। তো সেক্ষেত্রে অপারেশনের পরে কিন্তু এক্সটেন্সিভ ফিজিওথেরাপি প্রয়োজন, আচ্ছা। এবং ফিজিওথেরাপি দিয়ে ওই পায়ের মাংসপেশিগুলোর সক্ষমতা বাড়ানো, তখন কি কর্মক্ষমতা বাড়ানো, নরমাল পাটার মতো ওটাও ঠিকঠাক? অনেকটুক ঠিক হয়ে আসে। একদম 100% হয় না, তবে হ্যাঁ। অনেকটুক হয়ে আসে। এবং সেটা এই ফিজিওথেরাপি, এবং বাচ্চা যত স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করবে, তত আস্তে আস্তে এই পায়ের সক্ষমতাটা আরো বাড়বে, এবং এই যে ডিসটেন্সটাও আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা। তবে আসলে এখন এই মুহূর্তে বলা মুশকিল যে ওনার বাচ্চার পাটাকে আসলে ক্লাবফুট ছিল কি ছিল না। এটা আসলে ওনার একটু ভালো করে দেখা দরকার বোধহয়। জি, জি, জি। আচ্ছা, আমি আবার ডক্টর ইমনের কাছে আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে জুতা পরানোর সময় সতর্কতাগুলো, এবং আমি সাথে এটাও জানতে চাই যে কতদিন পর পর চেক আপে আসবে জুতা পরানো অবস্থায় ডাক্তারের কাছে? প্রথম অবস্থায় আমরা যখন জুতোটা দিয়ে থাকি, তখন পরবর্তীতে আমরা বলি যে 2 সপ্তাহ পর, কিংবা 1.5 মাস পর, কিংবা 2.5 মাস পর। প্রথম দিকের আমরা ফলো আপ গুলো একটু কম সময়ের মধ্যে রাখি। যখন আমি বললাম যে আমরা 3 থেকে 4 মাস, এটা হচ্ছে আমাদের প্রাইম পিরিয়ড, যখন আমরা দেখি যে না, তার ফার্স্ট এবং সেকেন্ড ফেজ তার ট্রিটমেন্ট ওকে, এবং থার্ড ফেজে সে এখনো পর্যন্ত 4 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত তার পা ভালো অবস্থায় আছে, তখন দেখা যায় আমরা 4 মাস পর পর, 6 মাস পর পর এরকম একটা শিফটে আমরা তাদেরকে ফলো আপে আসতে বলি। আচ্ছা, আমি ডক্টর শামীমের কাছে এবার যেতে চাই যে গর্ভাবস্থায় কোন ধরনের সতর্কতাগুলো অবলম্বন করলে একজন মা এরকম ক্লাবফুট শিশু জন্মগ্রহণ দিতে না পারেন আর কি? আসলে গর্ভাবস্থায় একটা মায়ের যত ধরনের যত্ন, বিশেষ করে আমি পুষ্টি। একটু থামিয়ে, একটা ফোন রয়েছে, ফোনটা জি। নিয়ে এসে আবার আলোচনায় ফিরছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আপা, আমি একটু আগে ফোন করছিলাম, ফোনটা কেটে যায়। আচ্ছা আমার জি। নাম মুনির। আচ্ছা আচ্ছা, ওনা শামীম বোধহয় আপনি কোনো প্রশ্ন করছিলেন তাকে। না, তখন সেটাই লাইনটা যে কেটে গেছে। অপারেশনের পরে কি ডাক্তার, আপনাদের যিনি ডাক্তার উনি অপারেশন করে, উনি কি কোনো ফিজিওথেরাপি বা পায়ের ব্যায়ামের কি কোনো পরামর্শ কি দিয়েছিলেন আপনার বাচ্চার জন্য? জি জি স্যার, আপনি যেটা বললেন যে পায়ের পাতায় হাত দিয়ে যতটুকু প্রেসার নিতে পারে, এইভাবে এই ব্যায়ামটা আমরা করাচ্ছি, এটাই বলছিলেন উনি। জি, এই ব্যায়ামটা কি আপনারা নিয়মিত করেছিলেন, মানে যেভাবে ওনারা বলেছেন, বা কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন কি হয়েছিলেন? না, ওইভাবে করি না, এমনি বাড়িতে আমরা ব্যায়ামটা করাচ্ছিলাম। যে ডক্টর দেখেছি উনি কি বলেছে এটা ক্লাবফুট? ডাক্তার কি এই রোগের নামটা কি বলেছিলেন, এটা কি বলতে পারবেন? স্যার, এইটার সমস্যা হচ্ছে আমার বাচ্চা যখন হয় ওই সময় একটা পাইজনিক মেনিনজাইটিস একটা অসুখ হয় স্যার। আচ্ছা 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 তো এইটারই নাকি একটা ইফেক্ট, এটা বলছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি It's not জি জি জি, পায়োজেনিক মানে মেনিনজাইটিসটা মূলত হচ্ছে ব্রেনের একটা খুব খারাপ ধরনের ইনফেকশন। তো সেখান থেকে খুব সম্ভবত, যেটা আমি বুঝতে পারছি, যে সেটা একটা এফেক্ট হিসেবে পায়ের একটা দুর্বলতার কারণে, যেহেতু ব্রেন থেকে সব ধরনের নার্ভ আমাদের সারা শরীরে ছড়া যায়, পায়ের দিকে যে নার্ভগুলো যায় সেই জায়গায় দুর্বলতার কারণে
ওর পাটা বাঁকা হয়ে যায় আর কি। তো এটা আসলে ক্লাবফুট না, যেটা আমি আগে সন্দেহ করেছিলাম যে এটা ক্লাবফুট কিনা। তো যেটাই হোক, এখন ডাক্তার সাহেব যেহেতু সার্জারি করেছেন এবং পরবর্তীতে আসলে যেহেতু এটা একটা মাংসপেশি বা নার্ভের দুর্বলতার কারণেই মূলত ওর পাটা বাঁকা হয়ে গেছে, এখানে আসলে ফিজিওথেরাপিটা আসলে কোনো বিকল্প নেই। এবং এখনো আমি যেটা মনে করি যে ওর যেহেতু পা এখনো কিছুটা বাঁকা আছে বা পাটা একটু বড় ছোট আছে, তো সেক্ষেত্রে আপনি বোধহয় রাজশাহী থেকে ফোন করছেন, তাই না? হ্যাঁ, তো রাজশাহীতে আপনি কোনো ভালো ফিজিওথেরাপি সেন্টার খুঁজে সেখানে আপনি নিয়মিত ফিজিওথেরাপি আপনি অবশ্যই করাবেন। এবং একটু ফিজিওথেরাপি, এই ধরনের ফিজিওথেরাপি একটু লম্বা সময় নিয়ে করতে হয়। তো সেখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট থাকলে উনি নিশ্চয়ই আপনাকে ভালো পরামর্শ দিয়ে ভালো ফিজিওথেরাপি করাতে পারবে। আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা জানতে চাইবো, কারণ এই পর্যায়ে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে তারপরে সেটার উত্তরটা জানবো। দর্শক, চলছে একাত্তর সকাল, নিচ্ছি আরো একটা ছোট্ট বিরতি জানিয়ে চলুন আবার আলোচনায় ফিরে যাই। আমি বিরতিতে যাবার আগে জানতে চেয়েছিলাম যে গর্ভকালীন মায়ের কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, মানে যেটা আমি আসলে বলছিলাম যে আসলে গর্ভকালীন অবস্থায় মায়ের মানে যত ধরনের যত্ন, বিশেষ করে পুষ্টিগত দিক থেকে যত ধরনের যত্ন করার প্রয়োজন, এখন আসলে মানে সরকারি বা এই যে আমাদের যে বিভিন্ন ধরনের এনজিও যারা আছেন, যারা গর্ভকালীন অপুষ্টি এবং অন্যান্য সমস্যা নিয়ে কাজ করেন, তারা এখন অনেকটাই এ ব্যাপারে সাফল্য অর্জন করেছেন। তো তারপরেও এখনো দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই ধরনের আমাদের কাছে যেসব মানে মারা আসেন, তাদের কাছ থেকে আমরা এই ধরনের অনেক গল্প শুনি যে মানে এটা আসলে দুঃখজনক হলেও সত্যি যে এখন এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা বা সংস্কার আমাদের গ্রামেগঞ্জে বিরাজ করে, যে অনেকে মনে করেন যে সন্তান যদি বেশি বড় হয়ে যায়, মানে মাদেরকে যদি বেশি খাওয়ানো হয় এবং সন্তান যদি বেশি বড় হয়ে যায়, তাহলে মানে গর্ভপাতে সমস্যা হবে। যে কারণে অনেক ক্ষেত্রে মাদেরকে কম খাওয়ানো হয়, যাতে মানে গর্ভপাতটা সহজ হয়। ধারণা নিশ্চয়ই গ্রামাঞ্চলের দিকে সেদিকেই আসলে বেশি। এবং মানে যেটা বললাম যে মানে এটা খুবই দুঃখজনক যে মানে এই 2017 সালে এসেও আমাদেরকে এই ধরনের কাহিনী শুনতে হয় আর কি, আমাদের মাদের যেসব বাচ্চারা আসে তাদের মাদের কাছ থেকে। তো এইসব ক্ষেত্রে আসলে মানে আমরা যেটা মনে করি যে আসলে সচেতনতার মাত্রাটা আসলে যে পরিমাণ হওয়া উচিত ছিল, এখনো হয়তো সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। এবং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যেটা আমি বলেছিলাম যে পার্টিকুলার কিছু ভিটামিনস আছে, যেমন ফলিক অ্যাসিড, তারপর মিনারেল যেমন জিঙ্ক, আয়রন, এগুলো মানে এখন অনেক ক্ষেত্রে মানে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন যে এগুলোর ট্যাবলেট পাওয়া যায়, এগুলোর মানে যাতে মারা আলাদা করে এগুলোর সাপ্লিমেন্টেশনগুলো নিতে পারেন। তো এটা খাওয়া এবং পুষ্টিকর এই ধরনের খাবার, যেসব এই ধরনের পুষ্টি সমৃদ্ধ যেসব খাবারগুলো আছে, সেই খাবারগুলো বেশি করে খাওয়া, এগুলো অবশ্যই আমার মনে হয় যে এই ধরনের বিকলাঙ্গতাটাকে ভালোভাবে প্রতিরোধ করতে হবে। এখানে মা এবং পুরো পরিবার, হ্যাঁ, তার স্বামী এবং তার যে শ্বশুর শাশুড়ি এবং ওই পরিবারে শ্বশুরবাড়ির পরিবারে যারা আছেন, তাদের দায়িত্বটা আসলে এখানে অনেক বেশি। আচ্ছা, আমি ডক্টর ইমনের কাছে একটা জিনিস জানতে চাই, যদিও এটা হ্যাঁ আপনাদের কাছেই করা যায়, যেহেতু দুজনেই ডাক্তার পেশায় রয়েছেন, যে আপনারা একটা ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছেন, এই যে কোনো অয়েন্টমেন্ট দেওয়ার বা কোনো ওষুধ খাবার, দেখা যাচ্ছে যে আপনারা একটা কোম্পানি লিখে দিচ্ছেন, দোকানে যাবার পর দোকানদার জোরপূর্বক তার উপর প্রেশার আছে বলে কোনো কোম্পানির, সে বলে দিচ্ছে যে এই কোম্পানির নাই, আপনি অমুক কোম্পানির এই ওষুধটা নেন, এটা ভালো। তো এই ধরনের ক্ষেত্রে কি মানে ওষুধ সেবনের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? আরেক কোম্পানি জোরপূর্বকভাবে চাপিয়ে দেয়া, এই ধরনের প্রবণতাগুলো সাধারণত ডিসপেন্সারিগুলোতে দেখা যায়। ধন্যবাদ। সাধারণত আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমরা তো প্লাস্টার দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের ওষুধের প্রয়োজন পড়ে না। যদি দেখা যায় স্কিনে কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা একটা অয়েন্টমেন্ট দিয়ে থাকি এবং সেটা সব জায়গাতে একই রকমভাবে পাওয়া যায়, সেখানে কোনো সমস্যা হয় না। তো দেখা যায় যে পায়ের গোলের যে অপারেশনটা, ট্যানোটমির পরবর্তী দেখা যায় কিছু অ্যান্টিবায়োটিক, কিছু পেইন কিলার প্রয়োজন হয়। তো আমরা অবশ্যই বলে দিই যে আপনারা যেটা প্রেসক্রাইব করা হয়েছে সেটাই আপনারা নেবেন, সেটা নিতে পারলে ভালো হয়। কারণ দেখা যায় অনেক সময় এখন বাজারে দেখা যায় বিভিন্ন গ্রাম থেকে যারা আসে, রোগীর অভিভাবকরা আসে, দেখা যায় যে সেখানে তাদের বাড়ির আশেপাশের ফার্মেসিগুলোতে অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায় যেগুলো ভ্যালিডিটি হয়তো বা ওইভাবে নেই, তো যার কারণে আমরা বলে দিই যে আমরা যেটা প্রেসক্রাইব করেছি আপনারা সেই ওষুধটাই নেবেন, সেটাই আপনারা টেক করবেন।
আচ্ছা, আমি আরেকটা জানতে চাই যে এই যে ফিজিওথেরাপির যে বিষয়টি গ্রামাঞ্চলে প্রতিটা ক্লিনিকে বা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কি সেই সুব্যবস্থা রয়েছে? কারণ গ্রামে যাদের এই সমস্যা হচ্ছে তাদের ট্রিটমেন্টের পরবর্তী পর্যায়ে তো একটা সময় ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে পড়ছে, সেই জায়গাগুলোর অবস্থা কি? বেসিক্যালি গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসার প্রসার এখনো পর্যন্ত ওভাবে উন্নত হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিংবা সদর হাসপাতালগুলোতে এখন সরকারিভাবে ফিজিওথেরাপি টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে। তো দেখা যায় তারা কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে দিয়ে ফিজিওথেরাপি চিকিৎসাটা চালিয়ে নেওয়া যাচ্ছে। কিন্তু এটা আরো দরকার রয়েছে। জি, কিন্তু ফিজিওথেরাপি যে স্পেশালিস্ট, সেই স্পেশালিস্টের অভাবের কারণে এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে অনেক মানুষ চিকিৎসার আওতার বাইরে রয়েছে। আমি ডক্টর শামীমের কাছে জানতে চাই যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের ভূমিকাটা কি এবং মিডিয়ার ভূমিকাটা কি রয়েছে এই ক্ষেত্রে, বা যতটুকু রয়েছে ততটুকু যথেষ্ট কিনা ক্লাবফুটের ব্যাপারে? সেটাই আসলে ক্লাবফুটের ব্যাপারে আমরা যে গত 7 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেখানে আসলে মিডিয়ার ভূমিকা আমরা খুব বেশি আমরা যে দেখেছি তা কিন্তু না। এবং এই ধরনের অনুষ্ঠানে যেরকম আমাদের আজকে প্রথম এই ধরনের একটা অনুষ্ঠানে আসা এবং ক্লাবফুড নিয়ে কথাবার্তা বলা, সেজন্য আসলে 71 টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমরা যেটা মনে করি যে আসলে মিডিয়ার ভূমিকা তো অপরিসীম, কেননা একটি এখন সারা বাংলাদেশে অনেক চ্যানেল এবং বাংলাদেশের চ্যানেলগুলো অনেক সারা দেশের মানুষই দেখছে, এবং এখানে মিডিয়া যদি সেটা নিউজ আকারে আসতে পারে যে ক্লাবফুটের চিকিৎসাটা কি একটি স্পেশাল একটা ফিচার হিসেবে আসতে পারে, সেক্ষেত্রে অনেক মানুষই এই সংবাদগুলো দেখে থাকেন। সেখানে ক্লাবফুড নিয়ে একটি প্রোগ্রাম থাকতে পারে বা এই ধরনের আলোচনা অনুষ্ঠান, সেখানে ক্লাবফুড নিয়ে কাজ কি হচ্ছে না হচ্ছে এবং এটা চিকিৎসা এবং এটা দিয়ে যে মানুষ মানে ট্রিটমেন্ট করে যে ভালো হয়। কারণ এখনও অনেকের মধ্যে এই ধারণাটি আছে যে মানে হয়তো যে কবিরাজি চিকিৎসা করে বা মানে বান্টনা বা এই ধরনের করে এই ধরনের চিকিৎসা করা যেতে পারে, বা এখনও আমরা এই ধরনেরও জানি যে অনেকে এখনও বিশ্বাস করে যে এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে যারা জন্মায় তাদের হয়তো চিকিৎসা করাই উচিত না, যদি করে থাকে হয়তো আল্লাহ গজব দিবে তাদেরকে বা এই ধরনের। হ্যাঁ, তো এই ধরনের কুসংস্কার বা ভ্রান্ত ধারণা এখনো আছে। তো আমি যেটা মনে করি যে আসলে মিডিয়া বা সংবাদপত্রের যে মাধ্যম, তারা অনেক বড় ভূমিকা রাখতে পারে যে এই ধরনের সমস্যার ব্যাপারে সচেতন করার ক্ষেত্রে। তো সকলের কাছে প্রত্যাশাটা তাহলে কি যে এটাই যে তারা যেন এটাকে মানে যত যত্ন করে তারা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, সন্তানের যে কোনো অসুখকে ততটাই আপন মনে করে ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া উচিত, সেটাকে নিয়ে মানে পিছিয়ে না থেকে। জি 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 এবং একটা বিশ্বমানের চিকিৎসা যে এখন বাংলাদেশে হচ্ছে এবং এটার সাফল্য হারও যে অনেক বেশি, সেটা আসলে মানুষের জানা উচিত, মানুষের মধ্যে আস্থাটা তৈরি করার জন্য। কেননা এখন আমি যেটা বলতে চাই যে আমাদের যারা চিকিৎসা নিচ্ছে, যেসব বাবা মারা আমাদের বাচ্চাদের চিকিৎসায় এসে আমাদের বাচ্চাদেরকে ভালো করছে, তারাই কিন্তু আমাদের কাছে আরো বেশি বাচ্চা গ্রামেগঞ্জ থেকে পাঠাচ্ছে। তো এবং আমরা এখন বেশিরভাগ বাচ্চাই কিন্তু পাচ্ছি আমাদের যারা বেনিফিশিয়ারি, যেসব বাবা মারা তাদের বাচ্চাদের চিকিৎসা করেছেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ বাচ্চা পাচ্ছি। তো এখানে যে তাদের যে আস্থা, আমাদের চিকিৎসা ব্যাপারে আস্থা, সেটারই একটা প্রতিদান কিন্তু এটা। মাঝে একটু কথা বলি যে অনেকে এই ধরনের অসুখটাকে প্রতিবন্ধী মানুষ হিসেবে ধরে রেখে তাকে চাপিয়ে রেখে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে স্কুলে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন সেই শিশুটা নিতে পারছে না। সেই ব্যাপারটা কি বলবো? এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে ক্লাবফুট রোগটা এমন একটা রোগ যে এটা সম্পূর্ণ ভালো করা সম্ভব। অনেক প্রতিবন্ধিতা আছে যেটা সম্পূর্ণ অনেক ধরনের বিকলাঙ্গতা আছে, সেটা 100% ভালো করা সম্ভব না, বা আরো অনেক ধরনের, যেমন অনেকে কথা বলতে পারে না, অনেকে কানে শুনে না, অনেকে জন্মগতভাবে অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করে, সেটা অনেকাংশে স্বাভাবিক করা সম্ভব না চিকিৎসা বা অপারেশন করার সত্ত্বেও। কিন্তু ক্লাবফুট এমন একটা বিকলাঙ্গতা যেটা আপনি যদি সঠিক সময়ে যদি চিকিৎসা নেন 100% ভালো হয়ে যাবে না, এবং বোঝাই যাবে না যে এই বাচ্চাটা এক সময় ক্লাবফুট নিয়ে বা পা বাঁকা নিয়ে জন্ম নিয়েছিল, যে কারণে চিকিৎসার আসলে কোনো বিকল্প নেই। এই রোগটাকে জয় করা কোনো ব্যাপারই না। এবং বাংলাদেশে আমরাই করছি, এবং সারা বাংলাদেশে আরো অনেক
অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করছে এবং সাফল্যের মাত্রা খুবই ভালো। তো যে কারণে সচেতনতাটা আমি মনে করি যে সবচেয়ে বেশি জরুরি এবং দ্রুততম সময়ে চিকিৎসায় নিয়ে আসাটা জরুরি। যে কারণে আমি যেটা মনে করি যে বিকলাঙ্গতাটা ভালো করা সম্ভব সেটাকে তো আসলে প্রতিবন্ধিতা হিসেবে মানে প্রতিবন্ধিতা কাতারে আসলে আনা উচিত না। এবং স্কুল কলেজে আমরা যেটা আগে বলেছি যে আমাদের ইমন বলেছেন যে আমরা বয়স্কদের মানে 25 বছর 30 বছর বয়সী মানুষদের আমরা এই পন্সিটি টেকনিকের মাধ্যমে চিকিৎসা করে আমরা ভালো করেছি। সুতরাং স্কুল কলেজে যেসব ছেলেমেয়েরা এই ত্রুটি নিয়ে চলাফেরা করছে বা এটা নিয়ে বিভিন্ন ধরনের হেয় প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, তারা সঠিক সময়ে চিকিৎসা নিয়ে কিন্তু এখনো তাদের ভালো হওয়ার সুযোগ আছে এবং সুস্থ স্বাভাবিক জীবনে জীবনযাপন করার সুযোগ হ্যাঁ অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। আপনার কাছে জানতে যাবে আপনার প্রত্যাশা কি এইটা নিয়ে সবার কাছে এই রোগটার ব্যাপারে? আমার প্রত্যাশা হচ্ছে সামাজিক যে প্রেক্ষাপটের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার 1/3 বেশি দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। তো তার মধ্যে দরিদ্র এবং হতদরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা তারা দেখা যাচ্ছে বেশিরভাগই অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন, যেটা অলরেডি ডক্টর শামীম বলেছেন। তো তারই কথার প্রেক্ষিতে দেখা যায় এই ধরনের কোনো একটি পরিবারে যদি ক্লাবফুট শিশু জন্মগ্রহণ করে তখন সেই মায়ের উপরে সেই পরিবারের উপরে দুর্ভাগা, অভাব, তারপর লাঞ্ছনা, মানসিক এবং শারীরিক লাঞ্ছনা, এমনকি দেখা যায় তাদেরকে সেই মাকে বাচ্চা সহ ঘর থেকে বিতাড়িত করা হয়। আমরা এই ধরনেরও অনেক প্রচুর পরিমাণে রোগী পেয়ে থাকি যার মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তারা অন্য কোনো এলাকায় বা তার বাপের বাড়িতে তারা দেখা যাচ্ছে অবস্থান করছে। তো সেক্ষেত্রে সেই বাচ্চারা দেখা যায় চিকিৎসার অভাবে আস্তে আস্তে আজীবন পঙ্গুত্বের দিকে এগিয়ে যায়। তো তার জন্য না থেকে তাদেরকে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। ডেফিনেটলি আমরা তাই বলে থাকি যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারা যেন সেই চিকিৎসাটা গ্রহণ করে, যাতে করে আমরা বাংলাদেশে এমন কোনো বাচ্চা না দেখি যারা ক্লাবফুট নিয়ে হাঁটে। জি, অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই সকালে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই রোগটা সম্পর্কে এত বিস্তারিত আমাদের দর্শককে জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ৭১ সকালের আয়োজন। জানতে চাই আপনার কথা, তাই যোগ দিন আমাদের ৭১ ফেসবুকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই থাকুন আমাদের ৭১ টিভির সাথে।